যে বিষয়গুলো উপস্থাপনা করেছেন যে ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নামে পরিচিত ছিল 1918 সালে, 2018 সালে 2018 সালে সেটা এক ধরনের জয়যুক্ত হয়েছিল। কিন্তু যখন এই জয়যুক্ততা আমরা দেখি তখনই আমাদের একটা সংশয় হয়েছিল যে এটা ঠিক চাওয়ার চেয়ে পাওয়া বেশি যখন হয়ে যায় রাষ্ট্রের কাছে, কোনো সরকারের কাছে, সেটার চূড়ান্ত সাফল্য নিয়ে এক ধরনের ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি পোষণ করতে হয়। আমরা তখন এটা করেছি। যেমন ধরুন, তখন ছাত্রছাত্রীদের চাকরি নিয়ে তাদের তো দুশ্চিন্তা আছে, কর্মজীবনে প্রবেশ করবার পরে কী ধরনের প্রতিযোগিতার মুখোমুখি হবে, তার জীবিকার জন্যে দেশ কতটা তাদের নানান দুয়ার খুলে দিবে, এগুলো নিয়ে তো দুশ্চিন্তা থাকা এটা খুবই ন্যায্য এবং গুরুত্বপূর্ণ একটা উদ্বেগের ব্যাপার সেটা ছিল। তখন তারা আন্দোলনটা শুরু করেছিলেন, আপনার মনে পড়ে নিশ্চয়ই, যে কোটা সংস্কার বলতে তারা বুঝিয়েছিলেন যে একটা স্বাধীন বাংলাদেশে সংবিধানের মধ্যে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের এক ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশন যাকে বলে, তাদেরকে এগিয়ে আনবার জন্য বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে, সেটা তারা মেনেই আন্দোলনটা করেছেন। সেই আন্দোলনের মধ্যে প্রসঙ্গক্রমে যারা এটা ঠিক মতন মানেন নাই তারা মুক্তিযোদ্ধা এবং প্রসঙ্গটা এর মধ্যে আরোপ করেন সেই কোটাটা। তো ধরুন, মুক্তিযুদ্ধের সময় তখন ওই প্রথমবার আন্দোলনের নাতিপুতি ছিল না, সন্তান পর্যন্ত ছিল। তো মুক্তিযুদ্ধ 1971 সালে সংগঠিত বাংলাদেশের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক ঘটনা। সেইখানে যারা যুদ্ধ করেছেন অস্ত্র নিয়ে কিংবা অস্ত্র ছাড়া, বাংলাদেশকে তৈরি করেছেন, তাদের প্রতি এই আন্দোলনের কোনো নেতাকর্মীকে বিন্দুমাত্র কটাক্ষ করতে আমি সেদিনও শুনি নাই, আজকেও শুনি নাই। তারা যেটা বলেছিলেন সে একটা হিসাব নিকাশ তারা দিয়েছিলেন। ধরুন, আজকের হিসাব যদি আমরা করি, আজকের থেকে 53 বছর আগে মুক্তিযুদ্ধ যখন হয়, তা মুক্তিযুদ্ধে নানা বয়সের মানুষ যোগদান করেছেন, সশস্ত্র লড়াইয়ের মধ্যে অবতীর্ণ হয়েছেন। তাদের সাধারণত নিচের দিকে কিশোর মুক্তিযুদ্ধ হচ্ছিল 13-14 বছর বয়সের। এটা সবাই 13-14 বছর ছিলেন না, কিন্তু অনেকেই ছিলেন। সেইখান থেকে যদি আমরা এখন হিসাব করি, তাহলে তো মুক্তিযোদ্ধাদের বয়স যারা জীবিত আছেন, একদম সবচেয়ে কম বয়স যাদের ছিল তাদেরও 64 বছর পার হয়েছে। আমরা যদি ধরে নেই যে আজকের থেকে 30 বছর আগে তারা সংসার পেতেছেন, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের বয়সও 30-32 অতিক্রম করেছে। তাহলে 30-32 বছর পর্যন্ত তো সরকারি চাকরির জন্য কোনো এন্ট্রিতে কোনো সুযোগই থাকে না। তো এটা একটা দিক। ফলে এখন যখন এই আন্দোলন যখন তারা করছেন, সেই আন্দোলনেও আমরা সেটা আক্রান্ত হতে দেখেছি, অনেক ছাত্রছাত্রীদেরকে মার খেতে দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত আমার মনে পড়ে সেই দৃশ্যটা আমি দেখতে পাই, একদিন প্রধানমন্ত্রী বলে দিলেন আমি পুরা কোটাই তুলে দিব। সেটার মধ্যে একটা রাগ ছিল বলে আমার মনে হয়। কিন্তু তারা তো ছাত্রছাত্রীরা তো কোটা সিস্টেম অ্যাবলিশ করতে বলেন নাই, সংস্কারের কথা বলেছেন, যে ন্যায্যভাবে বন্টনের কথা বলেছেন, যে কোন ক্যাটাগরির মানুষেরা কত পাবেন, এবং সংবিধানের আলোকেই তার আন্দোলনটা করেছিলেন। সেই দিন এইভাবে রাগ করে আমার মনে হয়েছিল, অনেকেই বলেছেন, মনে হয়েছে মানে একটা বক্তৃতার টোন, টেনর, এগুলোতে অনেক কিছু থাকে, এই রাগ করাটা ওনার উচিত হয় নাই। যাই হোক, বাস্তবে যেটা হয়েছিল নির্বাহী আদেশের মাধ্যমে, সেটা হচ্ছে সরকারি চাকরিতে গ্রেড 1 এবং গ্রেড 2 থেকে কোটা তুলে দেওয়া হয়েছিল, বাকিগুলি কিন্তু গ্রেড 3, গ্রেড 4 এগুলো ছিল। এবারের ছাত্র আন্দোলন কিন্তু একটা নতুন দাবি করছে, সেটা আমি পরে আসছি। কিন্তু নতুন করে উঠলো কেন? সাম্প্রতিককালে একটা গ্রুপ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নানানভাবে তারা কোর্টে গেল। সরকারের কাছ থেকে আমরা শুনতে পেলাম, তারা বললেন যে কোর্টে চলে যাওয়ার পরে এটা কোর্টের এখতিয়ার। তো কোর্টের এখতিয়ার হলে আমাদের কিছু করার নাই নির্বাহী বিভাগের। কোর্ট থেকেও শেষ পর্যন্ত একটা কতগুলি অবজারভেশন সহ রায় এলো। পূর্ণাঙ্গ রায়ের মধ্যে আমরা দেখলাম তারা পরিষ্কারভাবে
বলেছে যে নির্বাহী বিভাগ ইচ্ছে করলে একদিকে হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা যেমন আছে, অনগ্রসর জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া, আর অন্যান্য বিষয়ে কোটার মধ্যে তারা অ্যাডজাস্ট করতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন। ওটা নির্বাহী বিভাগের উপর তারা দায়ের করেছেন। এখানে তো শেষ হয়ে যেতে পারত, কিন্তু এইটা শেষ না হয়ে যখন এই ছাত্ররা যখন কোনো ঘোষণা পেলেন না সরকারের কাছ থেকে, তখন তারা অব্যাহত রাখলেন। এই সুযোগের মধ্যে সরকারি প্রতিক্রিয়া দেখে আমার মনে হলো যে ঠিক কোর্টের রায়ের বা মাধ্যমে তারা এটা নিষ্পত্তি করতে চান নাই, বরং কোর্টের কাঁধে বন্দুক রেখে নিজেদের রাজনীতিটা করতে চেয়েছেন। কোটার রাজনীতিটা কিভাবে? কারণ এই সরকারের তো অভ্যাস আছে, উদাহরণ আছে। যেমন ধরুন কেয়ারটেকার সরকারের আন্দোলন, এইটা তো একসময় তারাই আন্দোলন করে আদায় করেছিলেন। সেইটা যখন তাদের কাছে মনে হয়েছে আর সুবিধাজনক নয়, তখন তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত আনবার জন্যে তাদের পক্ষে তারা কোর্টের কাঁধে বন্দুক রেখে রায় নিয়ে এসে আপনার সেই প্রথা বাতিল করেছেন। ফলে সরকারের রাজনৈতিক অনেক ইস্যুই কোর্টকে ব্যবহার করে নিজেদের সুবিধা আদায়ের একটা উদাহরণ একাধিক আমরা দিতে পারবো। কারণ এই কথাটা যখন পরিষ্কার হয়ে গেল যে সরকার এটা সরকারের উপরে নির্ভর করে, তখন তো সরকারের সিদ্ধান্ত আসাই বা আলাপ আলোচনা, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ আলোচনার সাপেক্ষে আপনার নিষ্পত্তি হয়ে যাওয়া কোনো ব্যাপার ছিল না। কিন্তু এর মধ্যে সরকার যখন করছে না, তখন আমরা আরেকটা নতুন উপাদান এর মধ্যে দেখেছি। ছাত্ররা এবার বলছেন যে আন্দোলনটা শুধুমাত্র আমাদের ছাত্র সমাজের নয়, যেটা অনেকেই বলবার চেষ্টা করেছে। তারা বলেছেন যে পুরো কোটা সিস্টেমে সংস্কার করতে হবে, অর্থাৎ গ্রেড 3 এবং 4, যেখানে বাংলাদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চাকরি করেন, তাদেরকেও এটার আওতায় আনতে হবে সেই কোটা ব্যবস্থা সংস্কারের মধ্যে। কিন্তু সরকার এটা করছেন না। না করে কি দেখা গেল, আওয়ামী লীগের ক্ষমতাশ্রয়ী বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা বিষয়টাকে জটিল করতে চেষ্টা করলেন। এটা আওয়ামী লীগের কত লাভ হয়েছে আমি জানি না। আমি অধিকাংশ সময় দেখেছি যে আওয়ামী লীগের এই বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের রাজনীতিকে খুবই নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। গত সোমবারের ঘটনার পরে 24 জন বিশিষ্ট নাগরিক বা বুদ্ধিজীবী তারা একটা বিবৃতি দিয়েছেন। যে বিবৃতি দিয়েছেন আমি আসছি সেটার মধ্যে। প্রশ্নটা হচ্ছে যে যারা বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়েছেন, তারা কি এটা সচেতনভাবে একটা তথ্য হজম করে লুকিয়ে ফেলেছেন, নাকি আসলে তারা এক জাস্ট প্রোপাগান্ডার শিকার হয়ে বিবৃতি দিয়েছেন? আমি শিওর না। কেন? বিবৃতির মধ্যে বলা হচ্ছে যে ছাত্রদের একটা স্লোগানকে তারা, সংগ্রামরত ছাত্রদেরকে স্লোগানকে তারা নিন্দা জানিয়েছেন। কেন? ছাত্রদেরকে উদ্ধৃত করেছেন এই কথা বলে যে আমরা উদ্ধৃত করেছেন এই বিবৃতি, যেটা আমি দেখলাম, যে স্লোগানটা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এইটাই তারা ক্ষুব্ধ হয়েছেন যে রাজাকারী পরিচয়, যেটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক একটা পরিচয়। বাংলাদেশের ইতিহাসে রাজাকাররা জামাত ইসলামের নেতৃত্বে, নিজামে ইসলামের নেতৃত্বে একটা ঘাতক ইয়াহিয়া বাহিনী যখন এইখানে গণহত্যা করছে মুক্তিকামী মানুষের উপর, তখন এই রাজাকাররা তাদেরকে সহায়তা করেছে। এইরকম একটা পরিচয়ে বুদ্ধিজীবীরা বলছেন নিজেদেরকে পরিচয় দেওয়ার কারণে তারা দুঃখ পেয়েছেন, বেদনাগ্রস্ত হয়েছেন এবং তার নিন্দা করেছেন। কিন্তু এই যে ছাত্রদেরকে যেটা উদ্ধৃত করেছেন, এটা ডিস্টর্টেড, বিকৃত, অর্ধেক। তারা মূলত যেই স্লোগানটা দিয়েছে, তারা বরং বেদনার্থ হয়েছে সরকারি দলের এবং নেতৃত্বদের কাছ থেকে, তাদের বুদ্ধিজীবীদের কাছ থেকে। এবং সর্বশেষে যখন প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে, যে এই ছাত্রদের সম্পর্কে অনেকটা উস্কে দেওয়া হয়েছে সেই প্রশ্নের নামে, ওইখানে কেউ প্রশ্ন কখনো করে না, বিবৃতি দেয়, প্রশংসা করে, ঢোল বাজায়, হ্যাঁ। এবং এটা অভ্যস্ত হতে হতে যা দেখুন, যত ন্যায্য
যত জনপ্রিয় প্রধানমন্ত্রী হন না কেন যে কোনো দেশে তাকে কিছু টাফ কোয়েশ্চেন নিতে হয়, সারা পৃথিবীতে হয়। কিন্তু ওনাকে কোনো, আমাদের প্রধানমন্ত্রীকে কোনো টাফ কোয়েশ্চেন নিতে হয় না, কারণ যারা তার ওইখানে আমন্ত্রিত হন তারা ওই ইনফ্যাক্ট জানি আমরা দেখতে পাই প্রশংসা করবার জন্যে, উস্কানি দেবার জন্য, এবং সমাজে তারা যাদেরকে তাদের প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষ মনে করেন তাদের বিরুদ্ধে রাষ্ট্র এবং সরকারকে উস্কানি দেওয়ার জন্য। এরকমই একটা ঘটনা থেকে এক প্রশ্নের জবাবে প্রশ্নটা হলো যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই প্রশ্ন তো ছাত্ররা করে নাই। তখন একটা, আপনি জানেন ঘটনাগুলি, তখন প্রধানমন্ত্রী বললেন অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে। তার এবং এই ছাত্রদেরকে চিত্রিত করা হলো সংগ্রামত যেন বা মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিদের বিরুদ্ধে তারা সংগ্রামটা করছে, এটা খুব অন্যায়ভাবে চিত্রিত করা হয়েছে। ফলে তারা যে স্লোগানটা দিয়েছে তাদের গায়ে লেগেছে এটা, এবং আরও বলেছে যারা এটা সমর্থন করে, আমি সমর্থন করি তাদের সংগ্রাম, যে তারাও যেন বা রাজাকারের নাতিপতি। তো আমাদের প্রত্যেকের যে কোনো চিন্তাশীল দেশপ্রেমিক মানুষের এটা গায়ে লাগবে, কারণ একটা ন্যায্য সংগ্রামকে সমর্থন দেওয়াটাই ন্যায়নিষ্ঠতা, দেশপ্রেমিক নাগরিক কর্তব্য। তাদেরকে যদি এরকম একটা বিভৎস কুৎসিত গালি খেতে হয়, এটা আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের পুরনো অভ্যাস। যখনই তাদের বিরুদ্ধে বা তাদের সম্পর্কে কোনো সমালোচনা করা হয় তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়। এটা করতে করতে যে ভীষণভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ক্ষতিগ্রস্ত করেছে সেটা আমি আসছি। তো এই ছেলেমেয়েরা মনের দুঃখে স্লোগান দিয়েছে, তারাও রাগান্বিত হয়ে স্লোগান দিয়েছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। পরের বক্তব্যটা, পরের অংশটা হচ্ছে বলেছে কে সরকার সরকার সরকার। কোনো কোনো স্লোগান থেকে হয়তো বামপন্থীদের দেখতে হবে স্বৈরাচার স্বৈরাচার। তো এই সরকারকে তো স্বৈরাচারী, আবার এটাও ছিল তুমি নও আমি নই রাজাকার রাজাকার। হ্যাঁ, আচ্ছা, তাহলে নিজেদেরকে তার রাজাকার হিসেবে স্লোগান দিয়ে নিজেদেরকে অভিশপ্ত করে নাই কিংবা নিজেদেরকে নিন্দিত করে নাই। তারা বলছে যে আমাদেরকে সরকার রাজাকার বলছে, কারণ আমরা একটা ন্যায্য প্রশ্ন নিয়ে আন্দোলন করছি। এই বুদ্ধিজীবী যারা বিবৃতি দিয়েছেন, আইদার কিছু কিছু নাম তো এর মধ্যে ভদ্রলোক বলেই মনে হলো আমাকে, হ্যাঁ, আমার কাছে আইদার তারা ইনফর্মড হন নাই, খোঁজ রাখেন নাই। এত বড় একটা সামাজিক সংগ্রাম চলছে ছাত্রদের সারা দেশব্যাপী, তারা আক্রান্ত হচ্ছেন, তাদের দাবিটা কি এই সম্পর্কে তারা খবর নেওয়ার মতন, তারা কি বলছেন এইটা পুরো বোঝবার মতন দায় কিংবা দায়িত্ব তারা বোধ করেন না। কেউ একটা ড্রাফট করে দিয়ে দিল, বিবৃতি দিয়ে দিলেন, সেরকম একটা ব্যাপার। অথবা এইটা আমি তাদেরকে একটা বেনিফিট অফ ডাউট দিব, আর এটা জানবার পরেও যদি খণ্ডিত বিকৃত স্লোগানকে ধরে এই তরুণ ছাত্রছাত্রীদের জীবিকার সমস্যার আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্যে, সমাজে তাদেরকে রাজাকার হিসেবে চিত্রিত করবার জন্য করে থাকেন, তাহলে তারা একটা সাংস্কৃতিকভাবে পাপাচার করেছেন। এটা ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তাদের, তারা কী কারণে করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি মনে করি এটা ভিন্নাজ্য, সমস্ত পর্যায়ে সংস্কার হওয়া দরকার। সেটা মুক্তিযোদ্ধাদের তালিকা তো আপনি এখনো ঠিক করেন নাই। এই তালিকা 53 বছর ধরে চলেছেই। কখনো কখনো এই তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়। এই যে একটা শাসক শ্রেণীর যে কোনো দলই হোক না কেন, একটা দেশে এত বড় ঘটনার যারা প্রাণ দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, হ্যাঁ, যারা গৃহহারা হয়েছেন, এত বড় জীবন দিয়ে যে স্যাক্রিফাইস করেছেন, তাদের একটা সুষ্ঠু তালিকা করতে না পারা, মুখে যে যত লম্বা কথাই বলুন না কেন, তাদের ভালোবাসার প্রতি এক ধরনের অবদানের প্রতি এক ধরনের নির্বিকারত্ব ছাড়া কিছু না। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের যুদ্ধ দুইভাবে হয়েছে। মুক্তিযুদ্ধ একটা বিরাট পর্যায় ধরে এটা গেরিলা যুদ্ধ হয়েছে। অবশ্যই যারা আত্মদান করেছেন তাদের মধ্যে যারা রণাঙ্গনে যুদ্ধ করে অস্ত্রধারী মুক্তিযোদ্ধা ছিলেন তাদের স্থান সবার উপরে। কিন্তু একটা গেরিলা যুদ্ধ শেষ পর্যায়ে একটা পরিপূর্ণ কনভেনশনাল যুদ্ধের মধ্যে যাওয়ার পূর্ব পর্যন্ত একটা গেরিলা যুদ্ধকে বাঁচিয়ে রাখে সাধারণ মানুষ, কারণ তাদেরকে গেরিলাদেরকে পালিয়ে থাকবার জন্যে
আশ্রয় দেওয়ার জন্য সাধারণ মানুষের সমর্থন লাগে। এই যে কয়েক হাজার রাজাকার ছাড়া এই দেশের প্রায় সবাই, আর 1 কোটি মানুষ যারা এই দেশ থেকে চলে গেছিলেন আশ্রয়ের জন্যে জীবনের নিরাপত্তাহীনতার কারণে, তাদের অংশটা ছাড়া এই দেশে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা থেকে আশ্রয় দিয়েছেন, খাদ্য দিয়েছেন, ওষুধ দিয়েছেন। সুতরাং তারাও মুক্তিযোদ্ধা এক ধরনের, একই কাতারের না হতে পারে। ফলে সারা দেশের মানুষই কিছু রাজাকার ছাড়া তারাই মুক্তিযোদ্ধা। তাহলে আপনি কাদেরকে, বা এই সমস্ত বুদ্ধিজীবীরা কিংবা এই যে ক্ষমতাশ্রয়ী সাংবাদিকবৃন্দ, কাদেরকে রাজাকার বলছেন?